কোন বাংলাদেশ? সত্যি শুরুতে আজ এই কথাটাই বলতে হচ্ছে, তার কারণ যে বাংলাদেশ বরাবর চর্চায় রয়েছে, যে বাংলাদেশে জাতীয় সংগীত বদলের প্রস্তাব ওঠে বারংবার, যে বাংলাদেশে মৌলবাদ মাথা চারা দেয়, যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বাদ যায় না, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে কালি মাখানো হয়, সেই সব দৃশ্য, সেই সব ছবি আমরা দেখেছি। তবে এবার একেবারে নজিরবিহীন ঘটনা, বাংলাদেশের সিরাজগঞ্জের যে কাছারি বাড়ি থেকে কালজয়ী উপন্যাস একের পর এক রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বাড়িতেই এবার ভাঙচুর, হামলা। সত্যি এখন বাংলাদেশ জিরো আওয়ারে এই মুহূর্তে মাসুমা রয়েছে আপনাদের সঙ্গে। একেবারে জিরো আওয়ারে সৌম্যজিৎ আমি রয়েছে, এবং অবশ্যই মাসুমা যে কথা দিয়ে শুরু করলো যে এই যে বিশ্বকবি স্মৃত বিজড়িত যে বাংলাদেশের তার যে বাড়ি, একসময় যে বাড়িতে দীর্ঘদিন কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাকেও এবার ছাড়লো না বাংলাদেশের মানুষ। তার বাড়িতে ভাঙচুর চালানো হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে প্রবেশ এবার নিষেধ হয়ে গেল। এইদিকে আমাদের নজর থাকবে। এই বাংলায় থমথমে রবীন্দ্রনগর, আর ওপার বাংলায় আক্রান্ত রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ শুধুমাত্র কোনো একটা দেশের কবি নন, তিনি বাংলার কবি, তিনি বাঙালির কবি, তাকে এবার আক্রান্ত হতে হচ্ছে। একেবারে আর ইউনিসের দেশে রেহাই পেলেন না বিশ্বকবি। আমি এই জায়গায় কথা বলবো, আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কবিগুরু বিশেষজ্ঞ, রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সুচরিতা বন্দ্যোপাধ্যায়। আমি ইতিমধ্যেই ম্যাডামের কাছে জানতে চাইবো, ম্যাম, আমরা দেখতে পেলাম যে ছবিটা যে ইউনিসের দেশ, সেখানে রেহাই পেলেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একটা সামান্য ঘটনা, সেখান থেকে তার যে বাড়ি, যে কাছারি বাড়ি, যে স্মৃতি বিজড়িত বাড়ি, সেখানে ভাঙচুর চালানো হলো। হ্যাঁ, দেখলাম। ম্যাম, যে বাংলাদেশে বারংবার জাতীয় সংগীত বদলানোর প্রস্তাব ওঠে, যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্থাপত্য ভাঙচুর করা হয়, যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুর করা হয়, কতটা লজ্জার, কতটা ধিক্কারের? অবশ্যই লজ্জার, কারণ রবীন্দ্রনাথ তো শুধু বাঙালির কবি নন, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, একজন স্রষ্টা। তার স্মৃতি বিজড়িত বাড়ি, সেই মূর্তি ইত্যাদি যদি ভাঙচুর করা হয়, সেটা তো মানবতার লজ্জা। এবং একটাই জিনিস মনে হয় এই সমস্ত ছবি দেখে, যে মানুষ বড় অসহনশীল হয়ে উঠছে। সামান্য একটা বিষয় নিয়ে যেটুকু যা জানলাম, যে সামান্য মোটর বাইক রাখা নিয়ে, সেটা নিয়ে এত দূর, এত প্রস্তুত মানুষ এসে যাচ্ছেন, ভাঙচুর করছেন, তার মানে এটা তো আগে থেকেই এই ধরনের সব পরিকল্পনা থাকে, না হলে এত মানুষ তার একদিনের মধ্যেই জোগাড় হয়ে যাচ্ছে এবং তারা প্রত্যেকেই তাহলে বলছেন কোথাও কি এটা উদ্দেশ্য প্রণোদিত একটা বিষয়? হ্যাঁ, তা না হলে এই প্রস্তুতি কি করে থাকবে? হঠাৎ করে তো এই প্রস্তুতি হয় না। আমরা রক্তকরবী পড়াই আমি ক্লাসে, যে সেখানেও রক্তকরবী শেষে রাজা বলেন যে এত তাড়াতাড়ি সর্দারগণ প্রস্তুত হলেন কি করে? প্রস্তুতি আগে থেকে থাকে। ধ্বংসাত্মক কাজ যারা করে তাদেরও প্রস্তুতি থাকে, যারা সৃষ্টিমূলক কাজ করেন। আমরা এতদিন ধরে ভাবতাম তাদের অনেক দিনের প্রস্তুতির পর কোনো একটা মহান সৃষ্টি সম্ভব, কিন্তু আজকে একটা সৃষ্টিকে এক মুহূর্তে ধ্বংস করে দেওয়ার যে একটা প্রবণতা কিছু মানুষের মধ্যে দেখা যাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু এই ধ্বংসকামী শক্তির একটা প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতির বহিঃপ্রকাশ আমরা দেখছি, সর্বত্রই দেখছি। এবং ম্যাম, আমরা দেখতে পেলাম যে বিশ্ববন্দিত নোবেল জয়ী কবিগুরু, তার যে বাড়ি, সেখানে এইভাবে হামলা চললো, পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা দেখা গেল না, পদক্ষেপ দেখা গেল না। এই ঘটনার পর একটা তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে প্রশাসনিক ব্যর্থতা তাহলে কতটা বড় সেখানে? প্রশাসনিক ব্যর্থতা, কারণ এত মানুষ যখন এসেছেন এবং তারা এই ধরনের উন্মত্ততার সঙ্গে কাজ করছেন, ধ্বংসের কাজ করছেন, তারপর সেটা শুধুমাত্র কাছারি বাড়ি দর্শনটা নিষিদ্ধ করে দেওয়া হলো, এটা তো প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কিছুই বলা যায় না। কারণ প্রশাসন
থাকে সমস্ত কিছুকে বৃহত্তর মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য, সেই বৃহত্তর মানুষকে পরিষেবা দেওয়ার ব্যর্থতাই তো আমরা দেখছি। এবং আরো একটা প্রশ্ন থাকছে যে তাহলে পিছনে আরো অন্য কোনো রহস্য রয়েছে কিনা, অর্থাৎ আরো কোনো উদ্দেশ্য ছিল কিনা, যার কারণেই একটা শুধুমাত্র সামান্য ঘটনা থেকে এইভাবে ভাঙচুর চালানো হলো। হ্যাঁ, এই ধরনের ঘটনার পেছনে তো অন্য নিশ্চয়ই উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য থেকে তাদের জাতীয় সঙ্গীত বদলের কথা তারা ভেবে ফেলেছেন। তা এই যে ভাবনাগুলো কাজ করছে, তা এর মধ্যে তো একটা বিধ্বংসী মানসিকতা, একটা অশান্তির মন, এটা তো কাজ করছে। এবং তার সঙ্গে প্রতিবেশী দেশের প্রতি যে অসহনশীলতা, সেটাও তো আমরা লক্ষ্য করছি। একেবারে সেই সহনশীলতাটা প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো ম্যাডাম। দেখো সৌম্য, এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 1940 সালে এই শাহজাদপুরের জমিদারি কিনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ঠিক তারপরেই এই কাছারি বাড়ি ঠাকুর পরিবারের হস্তগত হয়। তারপর এই বাড়ি থেকেই বহু কালজয়ী উপন্যাসের রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দেখেছি চোখের বালি, ঘরে বাইরে। আর ঠিক সেই বাড়িতেই এবার ভাঙচুর, সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় মাসুমা, এই ওপার বাংলারই কিন্তু জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেখ মুজিবুর রহমান সেই তার লেখাকেই জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু পরে সেটিকে নির্বাচন করেন এবং তারপরে সেই বাংলার জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলা কিন্তু বিবেচিত হয়। কিন্তু তারপরে আমরা দেখেছিলাম এই আগস্ট আন্দোলনের পর কিন্তু জাতীয় সঙ্গীত বদলের একটা দাবি উঠেছিল, কিন্তু তারপর এই ঘটনা, সেটার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে। একেবারে সমস্ত, সেটা তো গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাসের সঙ্গে। এই ঘটনার পর কি প্রতিক্রিয়া তিনি দিয়েছেন শোনাব। দেশে এখন অদ্ভুত ধরনের ইসলামী কি বলবো, নবজাগরণ বলবো, বুঝতে পারছি না, শব্দটা খুব ইতিবাচক, এটা বলা যায়। এক ধরনের ব্যাকলাস চলছে, পিছিয়ে যাওয়ার রাস্তা চলছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমার সোনার বাংলা, এই গানটাও এখন ধীরে ধীরে প্রশ্নের মুখে পড়ছে। আর ওরা যেটা চাইছে সেটা হচ্ছে যা কিছু ভারতীয়, যা কিছু ওদের ভাষায় হিন্দু, তার বিরুদ্ধে ওরা যথাসম্ভব লড়াই করতে, এবং এই লড়াইয়ের প্রথম কি বলবো আক্রমণের লক্ষ্য হচ্ছেন রবীন্দ্র। ওরা এর আগেও করেছে এবং লালনের সমাধি ক্ষেত্রকে ওরা ধীরে ধীরে একেবারে ওদের ইসলামিক কেন্দ্রতে পরিণত করেছে। রবীন্দ্রনাথকে এতদিন গ্রাস করা যায়নি রবীন্দ্রনাথের অসাধারণ সৃজনশীলতার জন্য, কিন্তু আজকের বাংলাদেশে এই সবের কোনো মূল্য নেই এবং ওরা চাইছে সমস্ত কিছু থেকে হিন্দু ধর্মের লেশ মাত্র মুছে দিতে, ভারতীয়ত্বের লেশ মাত্র মুছে দিতে। পাশাপাশি বাংলাদেশের এই গোটা ঘটনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িতে এভাবে ভাঙচুর চললে এই গোটা ঘটনা প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সাহিত্যিক শ্রীসত্য মুখোপাধ্যায়ের সঙ্গে, পাশাপাশি আমরা কথা বলেছিলাম অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং সঙ্গীত শিল্পী আমরা কথা বলেছিলাম শ্রাবণী সেনের সঙ্গে। তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। ভাঙচুর করো, রবীন্দ্রনাথ তো বাঙালির কথার মনি, সে যেখানকার বাঙালি হোক, বাংলাদেশের বাঙালি হোক আর পশ্চিমবঙ্গের বাঙালি হোক, সেখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যা কিছু আছে সবকিছু সযত্নে রক্ষা করার কথা তাদের। আর সেইখানে যদি এরকম ভ্যান্ডালিজম চলে তাহলে সেটা আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত উদ্বেগজনক। সুতরাং এইরকম যারা করে তারা তো অ্যাকচুয়ালি তাদের কোনো সাহিত্য বোধ নেই, শিল্পবোধ নেই, এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নেই, অতিথির প্রতি শ্রদ্ধা নেই। এই সমস্ত মানুষদের দমন করা, তাদের শাসন করার দায়িত্ব যে সরকারের, সেই সরকার তো দুর্ভাগ্যজনক যে আমাদের পার্শ্বের রাষ্ট্র, যার সঙ্গে আমাদের একটা আবেগের ইতিহাস রয়েছে, যা তাদের কিছু আহাম্মক অস্বীকার করতে চায়, অস্বীকার করতে চাইলে সত্য তো পাল্টে দেওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একটা বড় অংশের সেখানে লোকজন তারা ওই দেশের
জামাতে ইসলামের মতো একটা মুসলিম মৌলবাদী উগ্রবাদী সংগঠন তাদের কথায় পরিচালিত হচ্ছে। এবং সত্য কথা, খুব দুঃখজনক। এতে এতটাই মানে খুব কষ্ট হচ্ছে। আমি যার গান গাই তার সমস্ত বাড়ি এইভাবে ভাঙা হচ্ছে, এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। খুব দুঃখজনক, আমি অত্যন্ত দুঃখিত। আর ঠিক সিরাজগঞ্জে কাছারিবাড়ি ভাঙচুর নিয়ে একাধিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি যেটা বলছেন যে মৌলবাদ যে কি পর্যায়ে যেতে পারে তার প্রমাণ হলো এই বাংলাদেশ। কি বলেছেন তিনি, শোনাবো। যে মৌলবাদ যে কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে তার অন্যতম প্রমাণ হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ভ্যান্ডালাইজ করা হয়েছে সেটা। এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এইভাবে ভ্যান্ডালাইজ করা হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ এই উগ্র ইসলামিক মৌলবাদের দিকে দৌড়চ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় দৌড়চ্ছে। এই উগ্র ইসলামিক মৌলবাদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে, বাংলাদেশকেও বাঁচতে হবে, বাংলাকে তো আরো বেশি করে বাঁচতে হবে। এখন তাহলে এখানেই কিন্তু একটা কথা বলা চলে মাসুমা, যে বাংলাদেশের এই ছবি দেখে যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়িও কিন্তু এবারে রেহাই পেল না, তাহলে এখন এটাই বলা চলে যে ইউনূসের রাজধানী, ইউনূসের দায়িত্বে বাংলাদেশ, তার বাংলাদেশে এখন সবই সম্ভব, সবই বাস্তব যে ছবিগুলো এখন কিন্তু সামনে আসছে তা দেখে। কিন্তু এই যে গোটা ঘটনা আমরা দেখতে পেলাম তা দেখেই এবং সেই গোটা ঘটনা নিয়ে নিন্দা ছাড়ার কিছু বলার নেই, তাই এখানেই জিরো আওয়ার আমাদের শেষ করতে হচ্ছে। আজ হাতে সময় খুব কম। পরবর্তী খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা।